সারা রাত গল্পে মত্ত থেকে এখন সবার চোখে ঘুমে ঢুলুঢুলু। আমি ছাদের কার্নিশ ধরে দাঁড়িয়ে আছি, আর আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছেন রহিমা খালা। অজানা কিছু কারণে রহিমা খালা আমায় খুব পছন্দ করেন। এ বাড়িতে এলে আমার আশেপাশে রহিমা খালার থাকা চাই। এমনকি আমি ওয়াশরুমে গেলেও উনি দরজার বাইরে দাঁড়িয়ে থাকেন। অনেক ধমকেও ওনাকে আমার পিছু ছাড়াতে পারিনি। খেতে বসলে সবচেয়ে বড় মাছটা আমার প্লেটে এলো কিনা তা নিয়ে তার ব্যাপক চিন্তা। এমন কিছু আনএক্সপেক্টেড ভালোবাসা বিরক্তিকর হলেও তৃপ্তিকর। নিচে সাহেল ভাইয়া বিভিন্ন ফুলের ঢালি, গ্রামের বাচ্চা মেয়ে এসবের ছবি তুলছেন। কি এত মজা পাচ্ছেন কে জানে। শুভ্র ভাইয়াকেও এক কোণে বসে থাকতে দেখা গেল, কাগজ হাতে বাজারের হিসাব দেখছেন হয়তো। মেরুন পাঞ্জাবিতে অসাধারণ লাগছে তাকে। আশেপাশে বেশ কিছু মেয়ে আর বাচ্চারা কৌতূহল নিয়ে তাকিয়ে আছে ওনার দিকে। ব্যাপারটায় যেন উনি চরম বিরক্ত। চোখ মুখ লাল করে সাকিব ভাইয়াকে কিছু একটা বললেন উনি। কথাটা শুনেই সাকিব ভাইয়া মেয়েদের দিকে এগিয়ে এলো। কিছু একটা বলল, কিন্তু কাজ হলো না মোটেই। শুভ্র ভাইয়ার এই বিষয়টায় ব্যাপক হাসি পায় আমার। কোনো মেয়ে ওনার দিকে তাকালেই মেজাজ খারাপ হয়ে যায় ওনার, যেন 7 রাজার ধন নিয়ে যাচ্ছে তার। হঠাৎই পেন্সিলটা ঠোঁটে চেপে ধরে পাশে দাঁড়ানো রাতুল ভাইয়ার গালে চড় বসিয়ে দিলেন। রাতুল ভাইয়ার তাতে ভ্রুক্ষেপ নেই বললেই চলে। 1-2 গালে হাত ঘষে সাহেল ভাইয়ার দিকে তাকিয়ে 32 দাঁত বের করে ছবির মডেল হয়ে গেলেন তিনি। নীলি আপু, রাহি আপু আর চিত্রা আলপনা আঁকছে। চিত্রার পিঠ থেকে শাড়ি সরে গেছে, সেদিকে খেয়ালই নেই তার। মেয়েটা এত বেখেয়ালি কেন কে জানে। নীলি আপুর ছোট চুলগুলো আটকে দেওয়ার দায়িত্ব রোহন ভাইয়ার। বেচারা পাশে চুলের কাটা হাতে বসে আছে, কিভাবে লাগাবে বুঝতেই পারছে না, নয়তো বা লজ্জা পাচ্ছে খুব। আমিও খুশি মনে নিচের দিকে হাঁটা দিলাম। আলপনা আঁকতে ইচ্ছে করছে খুব। সিঁড়ি শেষ করে আঙিনায় পা রাখতেই সাহেল ভাইয়াকে চোখে পড়ল। ওনার দিকে এগোতে নিতেই দেখি চিত্রা ওনার পেছন ছুটছে আর তুমুল গতিতে ডেকে চলেছে। সাহেল ভাইয়া তুমুল বিরক্তি নিয়ে পেছন ফিরে তাকালেন। কি সমস্যা তোমার? অলওয়েজ চেঁচাও কেন? চেঁচালাম কই? আমি তো আপনাকে ডাকলাম। ডেকে উদ্ধার করেছেন আমায়। এখন দয়া করে বলবেন এই অনুগ্রহ করার কারণ? ভাইয়া দেখুন না, সাকিব ভাইয়া আমাকে কাল থেকে ডিস্টার্ব করছে। চিত্রার কথায় ভুরু কুঁচকে তাকালো সাহেল ভাইয়া। তারপর বিরক্ত মুখে সাকিব ভাইয়াকে ডেকে উঠলেন। সাকিব ভাইয়া পাশে এসে দাঁড়াতেই মুখ বাঁকালো চিত্রা। সাকিব ভাইয়া সেদিকে পাত্তা না দিয়ে বলে উঠলেন, জি ভাইয়া, কোনো দরকার? তুই নাকি চিত্রাকে কাল থেকে ডিস্টার্ব করছিস কেন রে? প্রেমে টেমে পড়ে গেছিস? না মানে আসলে ভাই, এত তুলনার কিছু নেই। চিত্রাও তোমাকে পছন্দ করে, তোমাকে ইমপ্রেস করার চেষ্টা করছে। এটাকে ডিস্টার্ব বলতে পারো না। বেচারা এত ট্রাই করছে, ইমপ্রেস হয়ে গেলেই তো পারো বোন। এই সাকিব, ওকে প্রপোজ কর। মানা করে দিলে আর ট্রাই মারিস না। বুঝিস তো, সানশাইনের বান্ধবী যদি রাজি হয়ে যায় তো একটা ঠান্ডা কোক খাওয়াস তো আমায়। বড্ড গরম পড়েছে। কথাটা বলেই ক্যামেরা চেক করতে করতে উল্টো পথে হাঁটা দিলেন উনি। সাকিব ভাই মুচকি হাসছেন, আর চিত্রা হতবাক। তাকে দেখে মনে হচ্ছে হৃদয় ভঙ্গ হয়েছে তার। এমনটা আশা করেনি সে। আমি একটু এগিয়ে গিয়ে গলা খাকারি দিয়ে ডেকে উঠলাম, এই যে মিস্টার। সাহেল ভাইয়া পাশে তাকালেন। আমায় দেখে মুচকি হেসে পাশে দাঁড়িয়েই বলে উঠলেন, হ্যালো সানশাইন, তোমার পোপে আমি ঘেমে হয়রান। আজ এত রোদ কেন গো? ওনার কথায় হালকা হাসলাম আমি। উনি পাঞ্জাবির কলার ঝেড়ে আমার দিকে তাকিয়েই বলে উঠলেন, মাথা ব্যথা নাকি তোমার সানশাইন?
মুখটা শুকনো লাগছে। হ্যাঁ, হালকা। অভ্রকে ডাকবো নাকি? সারিয়ে দেবে একদম। ওনার হাসিতে লজ্জা পেয়ে গেলাম আমি। কোনো রকমে বলে উঠলাম, আমার মাথা ব্যথায় ওনার কি কাজ? উনি হাসলেন। আমি আবারও বলে উঠলাম, কাল থেকে দেখছি ছবি তুলছেন। এত কিসের ছবি তুলছেন শুনি? সব কিছুর ছবিই তো তুলছি, তোমারও ছবি তুলবো না। থাক। কেন? উনি আমার কথার জবাব না দিয়েই বলে উঠলেন, কয়েক বছরের জন্য দেশের বাইরে চলে যাচ্ছি। দেশটাকে আর কাছের মানুষগুলোকে ক্যামেরায় বন্দি করে নিয়ে চলেছি। তাছাড়া আমি এমনিতেও ছবি তুলতে পছন্দ করি। ভার্সিটিতে তো আমার হাতে কাঁধে ব্যাগে সবসময় ক্যামেরা থাকে, তুমি হয়তো খেয়াল করনি। জি ভাইয়া, আমি ওনাকে দেখতে যাব কেন? আর আপনি দেশের বাইরে চলে যাচ্ছেন মানে? স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিলাম, হয়ে গেছে, তাই যাচ্ছি, ঘুরে আসছি। তোমার জন্য একটা গিফট আছে সানশাইন, যাওয়ার দিন দিয়ে যাব, নিবে তো? জি জি, অবশ্যই। কিন্তু আমার জন্য কেন? উনি হাসলেন। প্রসঙ্গটা পাল্টে দিয়ে বলে উঠলেন, পুকুরের পাশে ছবিগুলো স্থির হয়েছে, বুঝলে সানশাইন। সকালের প্রথম রোদে প্রতিফলন ওই দিকটার ছবি তোলা হয়নি। আমি যাচ্ছি, তুমি থাকো। চারদিকে রমরমা পরিবেশ। আজ আপুর বিয়ে ভাবতেই ফুরফুরে লাগছে। লাল রঙের শাড়ি পরেছি আজ, হাতে লাল চুড়ি। ডালা ভর্তি ফুল নিয়ে আঙিনায় বের হতেই থমকে গেলাম আমি। আমার সাথে সাথে দাঁড়িয়ে পড়ল রহিমা খালাও। কৌতূহল নিয়ে বলে উঠলেন, কি হয়েছে ছোট আম্মা, খাড়ায় পড়লেন কেন? সামনে দেখো, ওই রাজপুত্র ছেলেটি। বুকটা ক্ষত বিক্ষত করে দিয়েছে আমার। রহিমা খালার হাতে ফুলের টুকরিটা দিয়েই বুকে হাত দিয়ে জোরে শ্বাস নিতে লাগলাম আমি। শুভ্র লাল শেরওয়ানি আর ঘিয়া ধুতি পরেছেন আজ। সিল্কি স্ট্রেট চুলগুলো পড়ে আছে কপালে, হাতে ব্র্যান্ডেড ঘড়ি। এই অল্পতেই কি অসম্ভব সুন্দর লাগছে আমার। বুকে চিনচিন ব্যথা করছে যেন, মাথাটা ঝিমঝিম করছে। রহিমা খালা ভয়ার্ত কণ্ঠে বলে উঠলেন, কি হয়েছে আম্মা, ঠিক আছেন তো? না রহিমা খালা, একদম ঠিক নেই আমি। এই লাল পাঞ্জাবি পরা ছেলেটি আমার আমার এখানটায় খুব ব্যথা দিয়েছে গো। আমার কথায় আঁতকে উঠলেন রহিমা খালা। ফিসফিস করে বলে উঠলেন, কোন কি আম্মা, কাউরে কইছেন? আমি উত্তর না দিয়ে বললাম, আমার রুমে দিয়ে আসো তো রহিমা খালা, একটু শান্তিতে নিঃশ্বাস ফেলবো। রহিমা খালা আমায় রুমে দিয়ে আসতেই দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। মাথাটা ভন ভন করছে আমার, সবকিছু কেমন ফাঁকা ফাঁকা লাগছে। আকাশ পাতাল ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। যখন ঘুম ভাঙল তখন চারদিকে নিস্তব্ধতা। বিয়ে বাড়িও কি এত নিস্তব্ধ হতে পারে? বিয়ে পর্ব কি তাহলে শেষ? সবাই কি ঘুমিয়ে পড়েছে? কতক্ষণ ঘুমিয়েছি আমি? ইস, একটা ঘড়ি দেখতে পেলে বেশ হতো। এসব ভাবতে ভাবতে দরজা খুলে বাইরে বের হতেই আমি হতবাক। বাড়ির আঙিনায় সবাই বসে আছে চুপচাপ, সবার চোখ মুখে গম্ভীরতার ছাপ। শুভ্র ভাইয়ার মুখটায় শুধু রাগের চিহ্ন আর এলাকাবাসীদের মধ্যে উত্তেজনা। আমাকে দেখতে পেয়েই সবাই গুঞ্জন শুরু করলো। মা এসে টেনে মামুর পাশে দাঁড় করিয়ে দিলেন। মামু গম্ভীর শান্ত মুখে বলে উঠলেন, রোদমা, শুভ্র কি সত্যি তোমার সাথে অসাবধান করেছে? রহিমার মজিদ আমাদেরকে ব্যাপারটা বলেছে, তবুও আমি তোমার মুখ থেকে শুনতে চাইছি। মামুর কথায় আমি হতবাক। শুভ্র ভাই অসভ্যতাম করেছে আর আমার সাথে? কখন? আমি কনফিউজড হয়ে বললাম, মামু, শুভ্র ভাইয়া আমার সাথে অসভ্যতাম করে? এটুকু বলতেই রহিমা খালা হুঙ্কার দিয়ে বলে উঠলেন, কি
কি কন সাহেব, মাইয়া মানুষ কি এইসব মুখে কইব, তাও এতগুলান মানুষের সামনে? আমি আর মজিদ ভাই তো নিজে দেখছি এই পোলারে ছোট আম্মার বুকে হাত দিতে। ছোট আম্মা তো দুঃখও পাইছে, এজন্যই তো এতক্ষণ দরজা বন্ধ কইরা বসে আছিল। শুধু আমরা কেন, এই কমলার মা তুমিও দেখছো না? হ হ, আমিও দেখছি। এরপরও আমাকে কথা বিশ্বাস হইতেছে না? মাইয়ারা সবার সামনে এইসব জিগানো কি ঠিক? এদের কথায় আমি স্তব্ধ। কোথা থেকে কোথায় চলে গেছে এরা? আমার বুকে ব্যথার কথাটাকে এতটা বিশ্রীভাবে সবার সামনে আনা হবে জানলে। আর চোখে শুভ্র ভাইয়ার দিকে তাকালাম। ওনার চোখে পানি টলমল করছে, রাগে চোখ মুখ লাল। আমাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, রোদ, তুমি কিছু বলবে না? ওনার এই একটা কথায় চোখ ফেটে কান্না পেয়ে গেল আমার। কতটা চাপা অপমান, কষ্ট আর রাগ নিয়ে কথাটা বলছেন উনি। আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছিল, ওনাকে ঘিরে এসব কথা বলো না প্লিজ, উনি উনি অমর নন। কিন্তু গলা দিয়ে স্বরই বের হচ্ছে না আমার। এই সাডেন শকটা শরীরে ঝিম ধরিয়ে দিয়েছে আমার। চোখ দিয়ে পড়ে চলেছি, কিন্তু কিন্তু গলা স্তব্ধ। বড্ড তেষ্টা পেয়েছে আমার। ঠিক তখনই পাশ থেকে বলে উঠলেন রহিমা খালা, সাহেব, ছোট আম্মা কাঁদতাছে, এটা দেখাও আপনার বিশ্বাস হইতেছে না? আমি এবার সাহস নিয়ে কিছু বলতে যাব, তার আগেই আম্মু আমার হাত ধরে টেনে ঘরে নিয়ে এলো। ঘরে এনে বিছানায় ছুঁড়ে মারলো আমায়। আমি উঠে বসতেই গালে জোরে সরে চড় বসিয়ে দিল। আমি গালে হাত দিয়ে মার দিকে তাকাতেই প্রচণ্ড রাগ নিয়ে বলে উঠলেন, শুভ্র এমন ছেলে নয় রোদ, এটা আমি জানি। ও এমন কিছু করতেই পারে না। তবুও যদি কিছু করে থাকে তাতে তোর দোষই আছে নিশ্চয়ই। সুযোগ না দিলে সে এমনটা করবে কিভাবে শুনি? নির্লজ্জ মেয়ে। কথাটা বলেই বেরিয়ে গেল মা। এবারও কিছু বলার সুযোগ পেলাম না আমি। মাকে বাইরে থেকে দরজাটা লাগিয়ে দিল। প্রায় 1 ঘন্টা পর বাবার সাথে একজন বৃদ্ধ করে লোক এলেন। গায়ে সাদা পাঞ্জাবি, মাথায় টুপি। তার কিছুক্ষণ পরেই বুঝতে পারলাম লোকটি কাজী। কি অদ্ভুতভাবে কিছু বুঝে ওঠার আগেই বিয়ে হয়ে গেল আমার। সামান্য ভুল বোঝাবুঝিতেই জীবনটা কোথায় গিয়ে আটকে গেল। চোখ দিয়ে পানি পড়ছে ক্রমাগত। একবার আপু আর চিত্রা রুমে ঢোকার চেষ্টা করেছিল, তাদের ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছে মা। নিজেকে কোনো নাটকীয় উপন্যাসের পটভূমি মনে হচ্ছে আমার। এভাবেও বিয়ে হয়? এটা কি বাস্তব নাকি নাকি স্বপ্ন? জানলা দিয়ে রহিমা খালাকে ডেকে দরজাটা খুলতে বললাম। রুম থেকে বেরিয়েই সোজা হাঁটা দিলাম আঙিনায়। আপুর বিয়েটা এখনো শেষ হয়নি, সবাই বিভিন্ন কাজে ব্যস্ত। চুপ থেকে যে অন্যায়টা আমি করেছি তার মাসুল দেব এবার। নিজের প্রতি ঘৃণা জাগছে আমার। নিজের ভালোবাসার মানুষটার জন্য প্রতিবাদী যখন করতে পারলাম না, কেমন মানুষ আমি? নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। আমার জন্য শুভ্র ভাইয়ার চোখে জল। ছি। আঙিনায় রাখা চেয়ারে মুরব্বীরা বসে আছে। আমি সোজা মামুর সামনে গিয়ে দাঁড়ালাম। কাঁপা গলায় বলে উঠলাম, মামু। মামু আমার দিকে শান্ত দৃষ্টিতে তাকালেন। মামুর দৃষ্টিতেই কান্না পেয়ে গেল আমার। নিজেকে সংযত করে বলে উঠলাম, মামু, গ্রামের সবাইকে জড়ো করো প্লিজ। 1 ঘন্টা আগে যেমনটা ছিল ঠিক তেমন। প্লিজ মামু, প্লিজ। মামু কিছু বললেন না। কেউ একজনকে কিছু একটা ইশারা করলেন। 10-15 মিনিটের মধ্যেই বিয়েবাড়ির সব লোক এক জায়গায় জড়ো হয়ে গেল। আমি মামুর দিকে তাকিয়ে কান্না মিশ্র গলায় বলে উঠলাম,
সরি মামু, আই আই এক্সট্রিমলি সরি। শুভ্র ভাইয়া আমার সাথে কিচ্ছু করেননি। উনি তো কখনো আমার দিকে খারাপ নজরে তাকায়ওনি। আর অসভ্যতামো, ছি। মামু, আমার জন্য তোমাদের এত অপমানিত হতে হলো, প্লিজ আমাকে মাফ করে দাও, প্লিজ। কথাগুলো বলতে বলতেই শরীরটা নিস্তেজ হয়ে এলো আমার। হাঁটু ভেঙে নিচে বসে পড়েই হাত জোর করে বলে উঠলাম, আমি আমি সাডেন শকগুলো নিতে পারি না। এই সমস্যাটা আমার ছোট থেকেই। সাডেন কোনো পরিস্থিতিতে ডিসিশন নিতে গেলে আমি নার্ভাস হয়ে যাই। আমার নার্ভাসনেসটা এত বেশি হয়ে যায় যে কথাই বলতে পারি না। মনে হয় গলায় কেউ জোরে চেপে ধরে আছে। ঘুম থেকে ওঠা মাত্রই এমন একটা সিচুয়েশন ফেস করতে হয়েছে যে আমার সব কিছুই এলোমেলো হয়ে গিয়েছিল, সব কিছু, যার কারণে তখন কিছু বলতেই পারিনি। আর শুধু আমার ফলিসনেসের জন্য শুভ্র ভাইয়ের এত অপমান। আমার আমার মরে যেতে ইচ্ছে করছে মামু, এই মুহূর্তে মরে যেতে ইচ্ছে করছে। মেরে ফেলে তো আমায়। খুবই খারাপ মেয়ে আমি মামু, খুব খুব খারাপ। কি মনে করে শটান উঠে দাঁড়ালাম। চোখের পানি মুছে রহিমা খালাকে ডেকে উঠলাম। উনি পাশে এসে দাঁড়াতেই ওনার হাতটা আমার হাতে নিয়ে শান্ত কণ্ঠে বলে উঠলাম, আমাকে ছুঁয়ে বলো তো রহিমা খালা, শুভ্র ভাইয়াকে এমন কিছু করতে দেখেছো কখনো? রহিমা খালা মাথা নিচু করে মাথা নেড়ে বলে উঠলেন, না ছোট আম্মা, দেখি নাই। ওনাকে কখনো আমার দিকে বাজে নজরে তাকাতে দেখেছো? তুমি না সব সময় আমার সাথে সাথেই থাকো, বলো বলো দেখেছো? জি না আম্মা, দেখি নাই। উনি তো কোনো মাইয়ার দিকেই তাহায় নাই, সব সময় কামের মধ্যেই থাহে। তাহলে এমনটা বললে কেন রহিমা খালা, কেন? আপনার বুকে ব্যথা পেয়েছেন কইলেন, এই জন্যই আমি ভাবছি যে মাফ কইরা দেন ছোট আম্মা, ভুল হইয়া গেছে। মাফটা যাকে দোষারোপ করেছ তার কাছেই না হয় চাইবে। আর এই যে মজিদ চাচা, আপনি না রহিমা খালাকে ভালোবাসেন, তো ওনার দোহাই দিয়েই বলুন তো, আপনি কি কখনোই এমন কিছু দেখেছিলেন? কখনো? মজিদ চাচা মাথা নিচু করে মুখ কাচুমাচু করে বলে উঠলেন, জি না আম্মা, দেখি নাই। তাহলে বললেন কেন? এত নিঃসংকোচ মিথ্যা কেন? আসলে রহিমা আমারে আর কমলার মারে এইটাই কইতে কইছিল, এর লাইগা। মাফ করবেন আম্মা, আমি শোভাজানের কাছে মাপ চামু আম্মা, মাফ করে দেন। এমন কাজ আর করতাম না, জিন্দিগিতেও না। এই কানে ধরলাম। একটা দীর্ঘশ্বাস ফেলে সামনের দিকে তাকালাম আমি। কি বলবো বুঝতেই পারছি না। এত কিছুর পরেও কি কিছু বলার বাকি আছে? সামনে দাঁড়ানো লোকদের মাঝে চাপা গুঞ্জন। আমি আরেকটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠলাম, এবার তো ঘটনার সত্যটা জানলেন আপনারা। আফসোস হচ্ছে না আপনাদের? একটি নির্দোষ মানুষকে এভাবে হেনস্থা করার দায়ে সামান্য অনুশোচনা তো থাকা উচিত আপনাদের। শুভ্র ভাইয়ার মতো একটা মানুষ, যিনি মেয়েদের সাথে হাসি ছাড়া কথাই বলেন না, তাকে নিয়ে এত জঘন্য কুৎসা। লজ্জায় লজ্জায় আমারই মাথা কাটা যাচ্ছে। নিজের এই অপরাধ বোধটা মেরে ফেলছে আমায়। আপনারা কি প্লিজ শুভ্র ভাইয়ার সামনে একবার বলবেন যে উনি নির্দোষ? ভুল ছিল আপনাদের, ওনার নয়। প্লিজ, আমি হাত জোড় করছি আপনাদের কাছে, একটু বলবেন। আবারও চাপা গুঞ্জন করে উঠল সবাই। তাদের মধ্য থেকে কয়েকজন বলে উঠলেন, অবশ্যই কইব না কেন? একটা নির্দোষ মানুষে এত কথা শুনাইলাম, মাফ চাইবো না? সকলে মাফ চাইবো। আমি মামুর দিকে করুণ চোখে তাকালাম। মামু জল ভরা চোখে মুচকি হেসে
আমার মাথায় হাত রেখে বলে উঠলেন, থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ সো মাচ। আমি অনেক কষ্টে একটু হেসে নিয়েই সাকিব ভাইয়াকে জিজ্ঞেস করলাম, শুভ্র ভাই কোথায়? উনি বললেন, ছাদে। সাথে সাথেই দৌড় লাগালাম ছাদের দিকে। ছাদের এক কোণে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন শুভ্র ভাই। ওনার সামনে যাওয়ার সাহসটাই হচ্ছে না আজ। কোনো রকম কাপা পায়ে ওনার পেছনে গিয়ে দাঁড়ালাম। কিভাবে ডাকবো বুঝতে পারছিলাম না। ইতস্তত ভাবে এদিক সেদিক তাকাচ্ছিলাম। চোখ ফেটে কান্না পাচ্ছে। ঠিক তখনই এদিকে না ফিরেই বলে উঠলেন শুভ্র ভাই, কেন করলে এমন রোদ? কেন? আমি কি বলবো বুঝতে পারছিলাম না। কাপা স্বরে বলে উঠলাম, সরি। সাথে সাথে পেছন ফিরে খুব শক্ত করে চেপে ধরলেন আমার হাত। রাগী কণ্ঠে বলে উঠলেন, শুধু ছড়ি? আমার সব কিছু শেষ করে দিয়ে শুধু ছড়ি রোদ? একবারটা ভাবলে না, ফুপ্পি ফুপ্পা গ্রামের শ্লোক সবার সামনে আমি কতটা নিচে নেমে যাব? কতটা? বাবার মাথাটাও তো হেট হয়ে গেল শুধু আমার জন্য। হ্যাঁ, তখন কি সহ্য করা যায়? সরি। আমি আসলে, আমাকে কথা শেষ করতে না দিয়েই ছাদের রেলিংয়ে এক প্রকার ছুঁড়ে ফেললেন আমায়। সাথে সাথেই আবার চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে উঠলেন, তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে জাস্ট খুন করে ফেলতাম ওকে, জাস্ট খুন করে ফেলতাম। কিন্তু ভাগ্য দেখো আমার, তোমার গায়ে হাত তুলতেও বুক কাঁপে আমার। বউ বলে কথা। কথাটা বলেই ঘুরে দাঁড়িয়ে নিজের চুল টেনে ধরে ফুলের টপে লাথি মারলেন উনি। ফিরে এসে আবারও চেপে ধরে বলে উঠলেন, মিসেস আবরার শুভ্র, আই জাস্ট হেট ইউ, আই জাস্ট হেট ইউ। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকেই হুট করে জড়িয়ে ধরলেন আমায়। ফিসফিস করে বলে উঠলেন, কাঁদছো কেন? তোমার এই কান্নাতে রাগ কমবে না আমার। স্টপ কাইং, জাস্ট স্টপ। আমার কান্নার বাঁধ যেন ভেঙে গেল এবার। নিজেকে কোনোভাবে আটকাতেই পারছিলাম না। ঠিক তখনই ছাদের দরজা থেকে কেউ একজন বলে উঠল, ভাই, আঙ্কেল নিচে ডাকছে আর্জেন্ট। শুভ্র ভাইয়া আমার ছেড়ে একরকম ধাক্কা দিয়ে ফেলে দিয়েই সিঁড়ির দিকে হাঁটা দিলেন। আমার মাথা গিয়ে লাগলো ছাদের রেলিংয়ের কোণে। সাথে সাথেই ঝিমঝিম করে উঠল আমার মাথা। তবুও কোনো রকমে ছাদের ডান পাশে গিয়ে দাঁড়ালাম। এখান থেকে আঙিনাটা দেখা যায় স্পষ্ট। শুভ্র ভাইয়া নিচে গিয়ে দাঁড়াতেই রহিমা খালা দৌড়ে গিয়ে ওনার হাত চেপে ধরলেন। ওনার দেখা দেখি মজিদ চাচাও অন্য হাতটা চেপে ধরলেন। সবাই কিছু একটা বলছিল ওনাকে, আর উনি অবাক চোখে তাকিয়ে আছেন। মামু গভীর আবেগ নিয়ে জড়িয়ে ধরলেন তাকে। মাকেও দেখলাম ওনার মাথায় হাত রেখে মুচকি হাসলেন। আমি আর দাঁড়ালাম না, ছাদের ওই কোণটাতেই গুটিসুটি মেরে বসে পড়লাম। মাথাটা ব্যথা করছে খুব, হয়তো ফুলে গেছে। যাক ফুলে, যা হবার হোক। শুভ্র ভাইয়ার পাওয়া ব্যথার তুলনায় এই ব্যথা কি খুবই তুচ্ছ নয়? হাঁটুতে মাথা গুজে বসেছিলাম ছাদের এক কোণে। হঠাৎই মনে হলো কেউ একজন এসে বসেছে আমার পাশে। মাথাটা তুলে মানুষটাকে দেখতে ইচ্ছে করছে না মোটেই। মাথাটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে যেন। 3-4 ঘন্টা যাবৎ একভাবেই বসে থাকায় পা ঘাড় দুই ব্যথা করছে খুব। শরীর নাড়াতেও কষ্ট হচ্ছে। তবুও মাথাটা কাত করে আর চোখে তাকালাম। শুভ্র ভাইয়া রেলিংয়ে মাথা ঠেস দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন উনি। ওনাকে দেখেই মাথা সোজা করে বসলাম। চারপাশে অন্ধকার নেমে এসেছে, খেয়ালই করিনি আমি। পা দুটো সোজা করে রেলিংয়ে ঠেস দিয়ে বসে ওনার দিকে তাকালাম। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুন্দর ছেলেটাই হয়তো আমার পাশে বসে আছে আনমনে। সন্ধ্যার হালকা আলোয় স্বর্গীয় দূতের মতো লাগছে তাকে। মাথাটা আরেকটু হেলিয়ে ডান কানটা ধরে দুর্বল গলায় বলে উঠলাম, সরি।
ক্ষমা করবেন না আমায়? লাস্ট বারের মতো প্লিজ। উনি এবার আমার দিকে তাকালেন। ওনার শীতল চাউনিতে সারা শরীরটাই ঠান্ডা হয়ে আসছিল আমার। উনি খুব স্বাভাবিকভাবেই এক হাতে কোমর জড়িয়ে বুকে টেনে নিলেন আমায়। ঠান্ডা গলায় বলে উঠলেন, মাথায় কি বেশি ব্যথা লেগেছে? দেখি একটু, একদম তো ফুলে গেছে। সরি, আর হবে না। আমি অবাক চোখে ওনার দিকে তাকিয়ে আছি। উনি আমায় সরি বলছেন এত কিছুর পরও? এতটা ভালো হতে কে বলেছে ওনাকে? ঋণের পাল্লা যে ভারী হয়ে চলেছে ক্রমাগত। এই গল্পের পরবর্তী পর্বগুলো শোনার জন্য আমাদের পিকু ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।